ফ্যাক্টর বা হচ্ছে নিয়ামক। ঠিক একইভাবে জলবায়ুর মানে কিছু হচ্ছে এলিমেন্টস আছে যেগুলো একদম কোর জিনিস এইটার, আর নিয়ামক হচ্ছে এই জিনিস, এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিসকে কি কি ভাবে প্রভাবিত হয়। প্রভাবিত করার ক্ষেত্রে প্রথমে আছে অক্ষাংশ। অক্ষাংশ কি? অক্ষাংশ আমরা জানি যে অক্ষাংশ হচ্ছে ওকে, অক্ষাংশটা একটু দেখায় দেই, খুবই সিম্পল। আমরা যে এই যে পৃথিবী, যে এই যে একটা ডিমের মতো গোল, সো এই গোলের এই পাশটা হচ্ছে উত্তর, তাই না? আর এই পাশটা হচ্ছে দক্ষিণ, আর এই পাশটা হচ্ছে পশ্চিম, এই পাশটা হচ্ছে পূর্ব। সো এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে মাঝ বরাবর পৃথিবীর একটা রেখা কল্পনা করা হয়েছে 0 ডিগ্রি অক্ষাংশ। এরকম অসংখ্য রেখা উপর থেকে নিচের দিকে আসে। এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে উত্তর এবং দক্ষিণকে ভাগ করে ফেলছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা টানা হইলো, এইগুলা সবগুলাই অক্ষাংশ। সো এই অক্ষাংশ মূলত তাপমাত্রা মানে বায়ুর যে বা জলবায়ু যে কেমন হবে এটার উপর প্রভাব বিস্তার করে। যেমন এইটা 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে থাকলে এক ধরনের জলবায়ু হবে, আবার এটা হচ্ছে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি, তো এইখানে থাকলে আর এক রকম হবে। আবার এইটা হচ্ছে আমাদের 66.5 ডিগ্রি, এটা উত্তর, এটা হচ্ছে আমাদের সুমেরু, ঠিক আছে? আর এটা হচ্ছে কি কর্কট ক্রান্তি। সো এই যে কর্কট ক্রান্তি, এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, এইগুলা হচ্ছে আমাদের মূলত অক্ষাংশ। সো এই অক্ষাংশ অনুযায়ী প্রতি ডিগ্রি অক্ষাংশের ক্ষেত্রে 1 ডিগ্রি তাপমাত্রা, যদি 1 ডিগ্রি উপরের দিকে কেউ যায় তাহলে 1 ডিগ্রি তাপমাত্রা কমবে, 1 ডিগ্রি নিচের দিকে গেল প্রতি ডিগ্রির ক্ষেত্রে, এই উত্তর দক্ষিণে যাওয়ার ক্ষেত্রে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইখানেও 90 ডিগ্রি। ওকে, সো এই 90 ডিগ্রিতে মানে 0 ডিগ্রি থেকে প্রতি ডিগ্রির ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকবে অক্ষাংশ অনুযায়ী। এখন অক্ষাংশের পরের যেই আছে, অক্ষাংশের পরের নিয়ামকটা কি? সেটা হচ্ছে উচ্চতা, অল্টিটিউড। এটা গেল অক্ষাংশ বা ল্যাটিটিউড, আর এটা কি উচ্চতা বা অল্টিটিউড। অল্টিটিউডের ক্ষেত্রে কি হয়, ধরেন অক্ষাংশে আমি বললাম যে এইখানে আছে নিরক্ষরেখা, এখন দেখা যায় নিরক্ষরেখা যে আফ্রিকা পড়ছে, এইখানে আমাদের হচ্ছে একটা পাহাড় আছে এই জায়গাটায়। ওকে, লেট মি, ধরেন এইখানে একটা পাহাড় আছে, এখন এইখানে তাপমাত্রা হওয়ার কথা গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস। এখন এইখানে পাহাড় আছে, ধরেন আফ্রিকার কিলিমানজারো, আপনাদের বইতে ওইটা উল্লেখ আছে। সো কিলিমানজারো যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে এইটা 0 ডিগ্রিতে থাকার পরেও এইটার উপরে হচ্ছে ঠান্ডা জলবায়ু, মানে উচ্চতার কারণে প্রতি 165 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। সো এটা নিরক্ষরেখায় থাকার পরেও এই জায়গার জলবায়ুর সাথে এই জায়গার জলবায়ু মিলবে না, কারণ এটার আবার উচ্চতা ভিন্ন। সো উচ্চতা যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে জলবায়ু কি হতে পারে? ভিন্ন হতে পারে। সেইটাই হচ্ছে এই দ্বিতীয় নম্বর নিয়ামক। এরপরে হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। এই যে সমুদ্র থেকে দূরত্ব, সো সমুদ্র থেকে যদি দূরত্ব হয় সেই ক্ষেত্রেও জলবায়ু ডিফারেন্ট হতে পারে। সো সমুদ্র থেকে যদি দূরত্ব হয় সেই ক্ষেত্রে কিভাবে হতে পারে? আপনারা দেখবেন যে বাংলাদেশের ক্ষেত্রে উত্তরবঙ্গে যেই ধরনের প্রচণ্ড ঠান্ডা লাগে, আবার গরমের সময় প্রচণ্ড গরম, আম পাকা, ওইদিকে সবই হচ্ছে আমের বাগান আছে, আপনারা জানেন রাজশাহী, তারপরে নওগাঁ। সো এইসব অঞ্চলে দেখা যায় যে আমের বাগান আছে, বা সহজ কথায় বললে ওইদিকে প্রচুর গরম পড়ে, আবার শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে। কিন্তু দক্ষিণাঞ্চল যেটা সমুদ্রের কাছাকাছি অঞ্চল, সেইখানে কিন্তু তুলনামূলকভাবে আমাদের মানে শীতও কম পড়ে, আবার অ্যাট দ্য সেম টাইম গরমও কম লাগে। অর্থাৎ সমুদ্র থেকে দূরত্ব কোনো একটা দেশের জলবায়ু প্রভাবিত করতে পারে। যেমন আফগানিস্তান হচ্ছে কি, আফগানিস্তানের চারপাশে হচ্ছে কোনো সমুদ্র নাই, শুধুমাত্র ল্যান্ড। পাকিস্তান, ইরান, চীন, এইসব সীমান্ত আছে শুধুমাত্র ল্যান্ড দিয়ে ঘেরা, এই কারণে এটাকে বলে ল্যান্ডলক কান্ট্রি। সো এইটা ল্যান্ডলক হওয়ার কারণে ওইখানে কিন্তু যখন ঠান্ডা পড়ে তখন প্রচণ্ড ঠান্ডা, আর যখন গরম পড়ে তখন কি প্রচণ্ড গরম। সো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, কারণ বাংলাদেশের আশেপাশে অনেক পানি, সমুদ্র আছে। সো এই যে সমুদ্র থেকে দূরত্ব, এইটা অনেক ম্যাটার করে কোনো একটা জলবায়ুকে প্রভাবিত করতে। বিস্তারিত এখানে আরও লেখা আছে।
এরপরে বায়ু প্রবাহের দিক, অর্থাৎ বায়ু কোন দিকে প্রবাহিত হয়। যদি কোনো একটা অঞ্চলের এরকম হয় বায়ু প্রবাহ যে শীতল বায়ু প্রবাহিত হয় প্রতিনিয়ত, সো সেই অঞ্চলটা কিন্তু কি হবে, সেই অঞ্চলের আবহাওয়াটা ঠান্ডা হবে। আবার যে অঞ্চলে গরম বাতাস প্রবাহিত হয় সেই অঞ্চলের আবহাওয়াটা কি হবে, গরম হবে। সো এইটাই বায়ু প্রবাহের দিক। যেমন এখানে আছে যে সমুদ্র হতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো দেশের উপর দিয়ে প্রবাহিত হলে সে অঞ্চলে বৃষ্টিপাত হয় এবং উত্তাপ কমে যায়। যেমন বাংলাদেশে মৌসুমী জলবায়ুর ক্ষেত্রে কেন বাংলাদেশে দেখা যায় যে বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ুটা আসে সেটা সমুদ্রের উপর থেকে আসে, আসার সময় সে অনেক জলীয় বাষ্প নিয়ে আসে। জলীয় বাষ্প নিয়ে আসার ফলে কি হয় যে এইখানে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যার কারণে বাংলাদেশের আবহাওয়াটা কি কিছুটা নাতিশীতোষ্ণ, এতটা এক্সট্রিম না। এরপরে বৃষ্টিপাত আমরা উপাদানের মধ্যে পড়ছি এখানেও। সো বৃষ্টিপাত হচ্ছে খুবই আর কি ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি যেখানে বৃষ্টিপাত হয় আর বৃষ্টিপাত যেখানে হয় না, দুইটা তো একই জলবায়ু হবে না। সো বৃষ্টিপাত একটা গুরুত্বপূর্ণ কি বলে নিয়ামক, এট দ্য সেম টাইম এটা গুরুত্বপূর্ণ উপাদানও বটে। এরপর সমুদ্র স্রোত হচ্ছে, সমুদ্র স্রোত যদি আপনারা পড়ে থাকেন, না পড়ে থাকলে জেনে রাখেন যে সমুদ্র স্রোত হচ্ছে বিভিন্ন ধরনের সমুদ্র স্রোত আছে পৃথিবীতে, যেগুলো হচ্ছে উত্তর গোলার্ধের কাছাকাছি সেই সমুদ্র স্রোতগুলো হচ্ছে অনেক ঠান্ডা। আর যেগুলো হচ্ছে নিরক্ষরেখার কাছাকাছি, অর্থাৎ এই যে যদি অর্থাৎ মাঝখানের দিকে যদি এইটা হচ্ছে নিরক্ষরেখা, তো এই এলাকায় মোটামুটি যেই সমুদ্র স্রোতগুলো আছে সেগুলো উষ্ণ। আবার এই এলাকায় যে সমুদ্র স্রোতগুলো আছে অথবা এই এলাকায় যে সমুদ্র স্রোত আছে সেটা অনেক শীতল। সো এইটা যদি প্রবাহিত হয়, এখান থেকে প্রবাহিত যেই এলাকার মধ্যে দিয়ে যাবে সেই এলাকার জলবায়ু ভিন্ন হবে সমুদ্র স্রোত ঠান্ডা বা উষ্ণ হওয়ার কারণে। এরপরে পর্বতের অবস্থান এই হচ্ছে পর্বতের অবস্থান। সো পর্বতের অবস্থান কিভাবে প্রভাব বিস্তার করতে পারে। সাপোজ আমরা হচ্ছে বাংলাদেশটা হচ্ছে মূলত 90 ডিগ্রি, এইখান থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট নর্থ থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি নর্থ। ওকে, এই দিকে, তার মানে আমরা উত্তর দিকে আছি। সো সেই হিসাবে যখন ঠান্ডার সময় আমাদের এখানে বরফ পড়ার কথা, কিন্তু কেন পড়ে না, আমাদের এই যে এই পাশে রয়েছে হিমালয় পর্বত, যখন বাতাস উত্তর গোলার্ধ থেকে আসার সময় এখানে দেখা যায় যে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে ওই ঠান্ডা শীতল বাতাসটা আসে না এবং আমাদের এইখানে প্রচন্ড যেই ঠান্ডা হওয়ার কথা 0 ডিগ্রি, তখন এটা হয় না। আবার এট দ্য সেম টাইম এই অঞ্চলে অনেকগুলো অঞ্চলই আছে মরুভূমি, কিন্তু আমাদের এখানে মরুভূমি না কেন। যখন আবার গ্রীষ্মকাল এই দিক থেকে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে যখন মৌসুমি বায়ু আসে, তখন সে অনেক হচ্ছে জলীয় বাষ্প নিয়ে প্রবাহিত হওয়ার পরেও সে দেখা যায় যে এই হিমালয় ক্রস করতে পারে না, সে এই দিকটাতেই এই অঞ্চলটাতেই বৃষ্টিপাত ঘটায়। সো যেহেতু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়, এই কারণে আমাদের আবহাওয়াটা কি হয় না, একদম শুষ্ক বা মরুভূমির মতো হয় না। সো পর্বতের অবস্থান, এই যে হিমালয় পর্বতের অবস্থানের কারণে আমাদের এখানে কিন্তু আবহাওয়া বা জলবায়ু এটা ডিফারেন্ট। সো পর্বতের অবস্থান একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে এই জলবায়ুর ক্ষেত্রে। এরপরে বনভূমি, আপনারা খুব স্বাভাবিকভাবেই দেখবেন, আপনি যদি বনে জঙ্গলে চলে যান সন্ন্যাসী হয়ে, যে আমি আর এই লোকালয়ে থাকবো না, এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং, সো আমি চলে যাব কোথায়, একদম জঙ্গলে। সো আপনি জঙ্গলে গেলে দেখবেন স্বাভাবিকভাবে এইখানে যেই পরিমাণে গরম, জঙ্গলে কিন্তু তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া। সো এবং সেইখানে বৃষ্টিপাতও হয় প্রচুর পরিমাণে। সো বনভূমি একটা গুরুত্বপূর্ণ হচ্ছে উপাদান আমাদের কিসের ক্ষেত্রে, আমাদের জলবায়ুর ক্ষেত্রে। এরপরে হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢালটা কিভাবে হয়, এখানে একটা চিত্র দেওয়া আছে, লুক এট দিস চিত্র। সেটা হচ্ছে ধরেন সূর্যরশ্মি আমরা জানি যে কোথায় পড়ে, আবার সেই খাতা দেখাইতে হবে। এইখানে নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয়। ওকে, সো নিরক্ষরেখায় যদি লম্বভাবে কিরণ দেয়, এখানে একটা পাহাড় আছে ধরলাম। সো যেইখানে হচ্ছে সূর্যের আলোটা বেশি পড়বে
সেইখানে কি হবে, উষ্ণ হবে, আর যেখানে কম পড়বে সেখানে তুলনামূলক ঠান্ডা হবে। সো এইখানে যদি আমরা সূর্যরশ্মি, পাহাড়ের একটা ঢাল, ভূমির ঢাল মানে পাহাড়ের একটা ঢাল ধরলাম, যে সূর্যরশ্মি ধরলাম যদি এই পাশে পড়ে, ওকে, এই পাশে যদি না পড়ে সূর্যরশ্মি, এই পাশে আলোটা বেশি পড়ে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু যেই পাশে আলোটা বেশি পড়ছে সেই পাশে গরমটা বেশি হবে। এখানে আছে যে উত্তর গোলার্ধে পর্বতের উত্তর পার্শ্বে সূর্যরশ্মি অধিক তির্যকভাবে পড়ে, দক্ষিণ পার্শ্বে অনেকটা লম্বভাবে। এখানে হালকা বোঝা যায় না এতটা, বাট এইটা কিছুটা লম্বভাবে পড়ছে, মানে খাড়া সোজা, আর এটা পড়ছে কি একটু বাঁকাভাবে। সো স্বাভাবিকভাবেই যেই পাশে হচ্ছে লম্বভাবে পড়ছে ওই পাশটা গরম বেশি হবে, আর যেই পাশে একটু বেশি বাঁকাভাবে পড়ছে ওই পাশে গরমটা একটু কি হবে, কম হবে। এইটাই মূলত ভূমির ঢালের মেইন কথা, যে যেই পাশে ভূমি বিষুবরেখার দিকে ঢালু হলে সূর্যরশ্মি তার উপর প্রায় লম্ব হয়ে পড়ে, তাই সে স্থান বেশি উত্তপ্ত হয়। কিন্তু বিপরীত দিকে ঢালু হলে সূর্যকিরণ তার উপর হেলে পড়ে এবং বেশি উত্তপ্ত হতে পারে না। এ কারণে আল্পস এবং হিমালয় এর দক্ষিণ ঢালে অধিক উত্তাপ এবং বৃষ্টিপাত হয় এবং বনভূমি দেখা যায়। অথচ এ পর্বত দুটির উত্তর পার্শ্ব অপেক্ষাকৃত কম উত্তপ্ত হয় বলে বৃষ্টিপাত এবং অরণ্য খুবই কম। তাই দেখা যায় ভূমির ঢালের ওপর জলবায়ু বহুল অংশে নির্ভরশীল। খুবই ইজি কথা, সেম কথাবার্তা লিখছে। মাটির বিশেষত্ব যদি সহজভাবে বুঝতে চান, মাটির বিশেষত্ব বলতে কি বোঝায়? মাটির বিশেষত্ব বলতে এটাই বোঝায় যে বালুকা বা প্রস্তরময় মৃত্তিকা সহজে উত্তপ্ত বা শীতল হয়। মরুভূমির কথাও যদি বলি, মরুভূমি তো একদম বালিয়ারি, তাই না? সো ওইখানে যেই ব্যাপারটা ঘটে যে যখন সূর্য ওঠে তখন প্রচন্ড গরম, দিনের বেলা প্রচন্ড গরম হয়ে কিন্তু রাতের বেলা আবার দ্রুত ঠান্ডা হয়ে যায়। ওই বালি খুব তাড়াতাড়ি আবার তাপ ছেড়ে দেয়, যার ফলে ওই রাত্রে আবার প্রচন্ড ঠান্ডা, দিনের বেলা প্রচন্ড দ্রুত গরম হয়ে আবার পুরো জলবায়ু আবহাওয়া গরম হয়ে যায়, আবার রাত্রেবেলা দ্রুত ঠান্ডা হয়ে ওইখানের আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। অপরপক্ষে যদি মাটি হয় বা নর্মাল অন্য যে কর্দমাক্ত বা হচ্ছে জঙ্গলময় মাটিতে অধিক জল জমে থাকতে পারে, ওই সময় আবার ওইখানে গরমও হয় আস্তে আস্তে মাটি, আবার দেখা যায় যে রাত্রেবেলাও আস্তে আস্তে ঠান্ডা হয়। সো তাপমাত্রা কিন্তু খুব বেশি তীব্র হইতে পারে না, মোটামুটি একটা ব্যালেন্সে থাকে। সো এটাই হচ্ছে মাটির বিশেষত্ব অনুযায়ী তাপমাত্রা কি হবে, ভেরিয়েন্ট হবে। এরপরে মেঘাচ্ছন্নতা, আপনারা মাঝে মাঝে দেখবেন যে যখন, আচ্ছা মেঘাচ্ছন্নতা কি, যখন হচ্ছে দিনের বেলায় বা রাতের বেলায় আকাশে প্রচন্ড মেঘ, তখন দেখা যায় যে অন্ধকার থাকা সত্ত্বেও গরম কমতেছে না। কারণ হচ্ছে ওই যে হিটটা জেনারেট হইছে ওইটা কিন্তু একদম বিকিরণ করে একদম আকাশমণ্ডলী ভেদ করে উপরে উঠে যেতে পারে না, ওইটা হচ্ছে ট্রাপড হয়, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়, এবং ওইটা পৃথিবীর নিচেই থেকে যায়, মানে এই বায়ুমণ্ডলেই থেকে যায়, যার ফলে হচ্ছে ওই ক্লাউডের নিচেই থেকে যায়, যার ফলে গরমটা একটু বেশি লাগে। এই হচ্ছে মূলত প্রায় 11টার মতো আমাদের যে জলবায়ুর যে নিয়ামক আছে সেইটা।